ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আসলে এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত, আর সেই সময় হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন তুলেছে। আপনি কি নিশ্চয়ই দেখেছেন প্রশ্নগুলো কি কি, এবং আপনার কি মনে হয় কেন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রশ্ন তুললো? আপনি যদি আমার দর্শককে আরো বিস্তারিত একটু বলেন এই প্রশ্নগুলো নিয়ে। আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত, আইসিটি নামে পরিচিত আমাদের আন্তর্জাতিক আদালত, এবং এই প্রসিকিউশন টিমকে আমি নিজেও ব্যক্তিগতভাবে এবং আমাদের দলগতভাবে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করছি। তো এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টটা পাওয়ার পরে দেখলাম যে আমরা এতদিন যা বলেছি বা ভেবেছি বা পর্যবেক্ষণ করেছি এটা প্রায় কাছাকাছি ধরনের। তারা সবচেয়ে গুরুতর দুটো প্রশ্ন করেছে। একটা হচ্ছে যে প্রসিকিউশন পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই, তাদের পুরো প্রস্তুতি ছাড়াই তারা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই হচ্ছে মামলার রায় হয়ে যাচ্ছে, এরকম একটা পর্যবেক্ষণ দিয়েছে। আরেকটা গুরুতর পর্যবেক্ষণ হচ্ছে সাক্ষীর প্রশ্ন। হ্যাঁ, তো সাক্ষীর প্রশ্নের গুরুতর পর্যবেক্ষণটা হচ্ছে এরকম যে 55টা তারা জবানবন্দি পর্যবেক্ষণ করেছে, তার মধ্যে 14টির মধ্যে গুরুতর বিষয় যেটি পেয়েছে সেটা হচ্ছে কার্টেন টেস্ট। তো এই কার্টেন টেস্ট হচ্ছে যে 14 জন সাক্ষীর বয়ানের প্রায় মিল খুঁজে পেয়েছে তারা একটা অংশের, আরেকটা বড় অংশের মিল খুঁজে পেয়েছে প্রায় 6 জন সাক্ষী। তো এটি গুরুতর অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে এখানে দেখুন যে এই রিপোর্টে আরেকটি গুরুতর প্রশ্ন আছে, সেটি হচ্ছে গণহত্যা যে শব্দটি ব্যবহার করা হচ্ছে দীর্ঘ সময় ধরে, সেটি নিয়েও তো কিন্তু তারা প্রশ্ন তুলেছে যে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যে আমরা জানি যে একটি জাতি, গোষ্ঠী বা সম্প্রদায়কে নির্মূল করার অপচেষ্টায় যে হত্যাযজ্ঞ চালানো হয়, তো সেই রকম কোন ঘটনার প্রেক্ষিতে এটি ঘটেনি এবং গণহত্যার বিষয়টি তারা এইভাবে বিবৃত করেছে। এনায়েত কবির, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এর আগে তারা বলেছে এই যে সাংবাদিকদের হঠাৎ করে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় এবং আইসিটিতে আবার ইনক্লুড করা হলো, এবং মানে ইতিমধ্যেই অ্যারেস্টও শুরু হয়ে গেছে, আপনি দেখেছেন সেখানে তো মোজাম্মেল বাবু এবং নাম উল্লেখ করে তারা বলেছে যে তাদেরকে কি কারণে এরকম একটি মামলায় জড়ানো হলো, সাংবাদিকরা কিভাবে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, এরকম একটা গুরুতর প্রশ্ন। এবং আজকে লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করার ভেতর দিয়ে এই যে আবার একটি এখানেও গণহত্যা শব্দটিকে বলা হচ্ছে, এইভাবে গণহত্যাকে আসলে কি খেলো করে 1971 সালের যে প্রকৃত গণহত্যা সেটাকে কি একেবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা? বিষয়টা তো আমরা লক্ষ্য করছি তাই না, যে 5ই আগস্টের পর থেকে হঠাৎ করে বলা শুরু হলো গণহত্যা হচ্ছে। তার আগে শাপলা চত্বরের সময় বলা হয়েছিল, তখন তো বিবিসি পুরোপুরি বলেছিল, তাদের প্রতিনিধিরা সেখানে ছিল এবং বিবিসি পরিষ্কার করে বলেছিল সেখানে কোনো হত্যাই হয়নি, তাদের উপস্থিতি ছিল সেখানে। তো আন্তর্জাতিক একটি গণমাধ্যম তো এই কথাটি বলেছে। আচ্ছা, তো এরপরে এত বছর পরে এসে 54 জন বা 55 জনের তালিকা বোধহয় একটা করা হয়েছে, এবং তারা সব শাপলা চত্বরে মারা গেছেন এরকম কোন সুনির্দিষ্ট প্রমাণ প্রসিকিউশন টিমের কাছে নাই, এইটা আমরা নিশ্চিত। এবং তারপরেও এই সাংবাদিকদের জড়িয়ে মামলা হয়েছে, মানে লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে। আমি এখন বর্তমানে ফিরে আসি, সেখানেও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ আরেকটি কথা বলেছে দেখবেন এই রিপোর্টের, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে মানে কোনো প্রমাণ ছাড়াই যে কি বলে বিভিন্ন মামলায় যাদেরকে কারাগারে রাখা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গটিও কিন্তু নিঃসন্দেহে
এনায়েত কবির, আপনি গত কয়েকদিন ধরে প্রায় 4-3 সপ্তাহ ধরে আপনি কি যেন নর্থ ইস্ট নিউজে আপনি একটি ধারাবাহিক লিখছেন, বিশেষ করে এই যে জুলাইকে কেন্দ্র করে গণহত্যা, জুলাইকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রিপোর্ট যার ভিত্তিতে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া, পুরোপুরি অনেকগুলো জিনিস জড়িত এই 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 রিপোর্টকে কেন্দ্র করে, এবং আপনি সেই রিপোর্টটাকে একদম মানে ময়না তদন্তের মতো করে একজন সাংবাদিকের দৃষ্টিতে, একজন অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিতে দেখছেন, এবং আপনারা সম্মিলিতভাবে কাজ করছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই আপনারা আসলে কারা যারা আপনারা এই এই কাজটি করছেন? দ্বিতীয়ত, আপনারা এই মানে সরকারি বেসরকারি তালিকা যে দেওয়া হয়েছে মানে হতাহত এবং তথাকথিত শহীদের, মানে গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথমেই জানতে চাই যে এই তালিকাগুলো যাচাই করতে গিয়ে সবচেয়ে বড় যে অসঙ্গতিটি আপনাদের সামনে এসেছে, সেটি সংখ্যায়, পরিচয়ে, মৃত্যুর তারিখে, নাকি মৃত্যুর কারণ নির্ধারণে? সবচেয়ে বড় অসঙ্গতিটি আপনার চোখে কি, বা আপনাদের চোখে কি? সবগুলিতে সবগুলিতে সবচেয়ে সবচেয়ে বেশি আমার বিশেষ করে পর্যবেক্ষণ ছিল মৃত্যুর কারণ। কারণ যেহেতু একটা বয়ান দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে গুলিতে মারা গেছে, গুলিতে মারা গেছে, এই বয়ানটার কারণেই হচ্ছে এই যে 843 জনের যে তালিকা, সেখানে আমার পর্যবেক্ষণ ছিল যে মৃত্যুর কারণ কি। হ্যাঁ, তো সেখানে আসলে এই ব্যাপারটা হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে আইসিটির প্রসিকিউশন দলের যে তদন্ত প্রক্রিয়া সেটি পর্যবেক্ষণ করে আসছি। তো তার মধ্যেই যেটা হয় যে mark.r and AU নামে একটা স্বাধীন অনুসন্ধানী দল, তারা আমার সাথে যোগাযোগ করে, এবং তারা বেসিক্যালি যে কাজটি করছে অনেকদিন ধরে সেই গেজেট পাবলিক সংস্থার পর থেকে, সেটা হচ্ছে ওরা কাজ করছে হলো যে এই গেজেটে অন্তর্ভুক্ত যত জনকে দেখানো হয়েছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তথ্য তারা ম্যাচ করছে বিভিন্ন তথ্যের সঙ্গে। যেমন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বিভিন্ন তথ্য, তারপরে অন্যান্য মাধ্যমে তারা কিছু তথ্য পেয়েছে, সেই সব মিলিয়ে তারা যেটা করছিল যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মৃত্যুর কারণ কি, কোথায় দাফন করা হচ্ছে ইত্যাদি। আবার চিকিৎসকদের একটা দল তারা কাজ করছে, তাদের সাথেও আমার যোগাযোগ। তারপরে অবসরপ্রাপ্ত পুলিশের একটা দল কাজ করছিল, হ্যাঁ, এবং সাংবাদিকদের একটি দল কাজ করছে বিভিন্ন সময়ে, এবং প্রথম আলো সুনির্দিষ্ট ভাবে তারাও কিন্তু কাজ করছে। প্রথম আলো একদম বোধহয় 700 জনের উপরে কাজ করে ফেলেছে। তো মোটামুটি যে তথ্যটা পাওয়া যায় 721 জনের মোটামুটি তথ্য পাওয়া গেছে, আর বাকিদের তথ্য কিন্তু এখনো দেখা যাচ্ছে। 1400 জনের মধ্যে 1400 জনের যে তালিকা জাতিসংঘ বলেছে বা যে সংখ্যাটা বলেছে, তার মধ্যে 700 জনের আপনারা তথ্য পেয়েছেন। এই তথ্যের ভেতর কতজন ধরুন পুলিশের গুলিতে, আর কতজন 5ই আগস্টের পরে হয়েছে, নিহত হয়েছে বলে আপনার আপনি পাচ্ছেন? সেখানে আসছি। তো সেটি আসলে এই 1400 জনের গল্পটা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে গতকালকে বোধহয় শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে তারা বলছেন যে 850 জন হতে পারে, আর 1400 জনের যে প্রসঙ্গটি জাতিসংঘ বলেছিল সেটা কিন্তু হতে পারে, হতে পারে। হ্যাঁ, তো হতে পারে দিয়ে তো আর পূর্ণাঙ্গ তালিকা হয় না। তো সেখানে পর্যাপ্ত তথ্যের অভাব ছিল, এবং এই যে 843 জনকে যে প্রক্রিয়ায় তালিকাভুক্ত করা হলো, সেখানে হচ্ছে সুনির্দিষ্টভাবে কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না যে পুলিশের গুলিতে কতজন মারা গেছে, বা ছাত্র কতজন মারা গেছে, বা মানে আমার নিজেরই যেটা জানবার ইচ্ছা যে আসলে 4 আগস্ট পর্যন্ত ছাত্র কতজন মারা গেছে, হ্যাঁ, এবং তারা কিভাবে মারা গেছে। তারপরে যেহেতু এটা কোটা আন্দোলন ছিল, এবং কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা। আর দ্বিতীয় যে প্রসঙ্গটি বললেন যে 5 তারিখ এবং 5 তারিখের পরে কতজন, তো 5 তারিখের পরে যেটা যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বিপুল সংখ্যা, অর্ধেকের বেশি। তো সেইখানে ধরুন তালিকার 1 থেকে 24, হ্যাঁ, এই 1 থেকে 24 যারা মারা গেছে তাদের সঙ্গে কোটা আন্দোলনের কোনো সংশ্লিষ্ট রয়েছে,
একেবারেই ছিল না। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে 25 থেকে মানে 76। 1 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত যারা না মারা না না, গেছে। আমি তালিকায় যে গেজেটেড আচ্ছা তালিকা আচ্ছা যেটা, আচ্ছা, হ্যাঁ, সংখ্যা। আচ্ছা, সংখ্যা। তারপর 25 থেকে 176 জন, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 5 তারিখ এবং তারপরে বিভিন্ন ঘটনায় মারা গেছেন, তাদেরও আন্দোলনের সাথে কোনো সংশ্লিষ্ট ছিল না। ওকে। তারপর ধরুন 258 জন, মানে আপনি যদি 101 থেকে একদম 358 পর্যন্ত থাকেন, তাহলে তাদের মৃত্যুর কারণ কি? তাদের মৃত্যুর কারণ হচ্ছে 5 তারিখে তারা আহ, পুলিশের থানা, একযোগে থানা হামলা হয়েছিল মনে আছে? জি, সে থানা হামলা করেছিল এবং থানা হামলা করতে গিয়ে থানা পুড়িয়ে দেয়, হ্যাঁ। বিভিন্ন সংঘর্ষে তারা মারা গেছে। আচ্ছা, তাদেরও আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল। আচ্ছা, এবং সর্বশেষ যদি বলি আমরা যে 12 জন 359 থেকে 370, এরা আপনার ইয়েতে 5 তারিখের আগেই মারা গেছে, কিন্তু পুলিশের গুলিতে কিনা সেটা সুনির্দিষ্ট নয়। তারপরে গাজী এবং তাদেরও আন্দোলনের সাথে কোনো সম্পর্ক গাজী ছিল। টায়ারের আগুন। তাহলে আপনি 370 জন পেলেন এরকম, যে যাদের সঙ্গে আন্দোলনের সংশ্লিষ্টতা ছিল না, তারা গেজেট অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু গেজেটে সুস্পষ্ট ভাবে বলা কি বলে, এই জুলাই শহীদ বলে যাদেরকে চিহ্নিত করা হবে, সেই ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট একটি প্রজ্ঞাপন আছে। সুনির্দিষ্ট প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে যারা 5 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনী অথবা সেই সময়ের সরকারি সরকারে যারা ছিলেন, সেই রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের কর্মীদের দ্বারা আক্রমণে নিহত হয়েছে, তাদেরকে বলা হবে জুলাই শহীদ। আর ওই সময় যারা আহত হয়েছেন তারা হচ্ছেন জুলাই যোদ্ধা। এটা কিন্তু তাদের সঙ্গে সুনির্দিষ্ট। তাহলে 5 তারিখের পরে যারা বিভিন্ন সময়ে মারা গেলেন, যেমন সুনির্দিষ্ট ভাবে বলি আমি, নাটোরে একজন আওয়ামী লীগের এমপি শিবলের বাড়িতে আক্রমণ করা, সেই আক্রমণ করতে গিয়ে যারা নিহত হলো, কিভাবে নিহত হলো, সেই বাড়ির ভিতরে একদল ঢুকে পড়লো এবং তারা লুটতরাজ করছিল, আরেক দল এসে বাইরে থেকে আগুন লাগিয়ে দিল, সে আগুনে পড়ে তারা মারা গেল। তারা জুলাই শহীদ। তারপরে পরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই আগুন লাগালো যারা, তারা কিন্তু কেউ মামলার আসামি হয়নি, বরং এই হামলা করা হলো যে বাড়িতে, তারা আসামি হলেন, আর এরা হয়ে গেলেন জুলাই শহীদ। আচ্ছা, একইভাবে আপনি দেখবেন যে জাবিন ইন্টারন্যাশনাল যশোরের হোটেল, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটলো, যে সেই হোটেলে রীতিমতো তাণ্ডব চললো। হ্যাঁ, একদল, 2 দল 3 দল করে ভিতরে ঢুকলো, লুটতরাজ করলো, বাড়ি ঢুকে মদ্যপান করলো ইত্যাদি করতে শুরু করলো। তখন আরেক দল এসে আগুন দিল এবং সেই আগুনে পুড়ে মারা গেল 21 জন বোধহয়, কি আরো বেশি। তাদের মধ্যে 18 জন এই তালিকাভুক্ত, তারাও জুলাই শহীদ। হ্যাঁ, এবং এগুলো সব 5 তারিখের পরের ঘটনা, 5 আগস্টের পরের ঘটনা। আবার ধরুন বিজেপির গাড়িতে হামলা করেছিল, সেই বিজেপির গাড়িতে হামলাটা কি ছিল? হামলাটা ছিল যে বিজেপির গাড়িতে যখন হামলা করা হলো, তখন বলা হলো যে এখানে ভারতীয় এজেন্ট আছে। ভারতীয় এজেন্ট মানে হচ্ছে বিএসএফ, বিজেপির পোশাকে আসছে। তারা রীতিমতো সেখানে নিজেদের পরিচয়পত্র দেখায়, কার্ড দেখায়, তারপরেও সেই হামলাটা চলে। তবে সেই সংঘর্ষে যারা মারা যায়, সেই সংঘর্ষে মারা যাওয়া যারা, তারাও জুলাই শহীদ। এইভাবে পুরো তালিকাতে আমরা প্রচুর ম্যানিপুলেশন দেখেছি, এবং এই ম্যানিপুলেশনে গাজী টায়ারের ব্যাপারটা কি? গাজী টায়ারের যে 200 জন নিহত হয়েছে, তারাও ঢুকেছে? সেই সম্পর্কে আমরা এখনো পূর্ণাঙ্গ তথ্যটা পাইনি, সেই পূর্ণাঙ্গ তথ্যটা পাওয়ার চেষ্টা করছি। এবং এই অনুসন্ধানী দল যারা কাজ করছে, বিশেষ করে mark.r এবং এই নামে যারা কাজ করছে, তারা আসলে অনেক বড় কাজ একটা করেছে। এবং সেই কাজটা হচ্ছে তারা একটা প্রতিবেদন তৈরি করছে, যেটা 5 তারিখে তারা পাবলিশ করবে, এবং সেখানে কিন্তু এইরকম প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল তথ্য তারা গ্রাফ আকারে দেবে। হ্যাঁ,
ফেব্রুয়ারি রিপোর্টটা অলরেডি তারা তৈরি করেছে, আরো কিছু তথ্যের অসঙ্গতি আছে কিনা এগুলো তারা খুঁজে পেয়েছে। তো এটি তারা কম্পাইল করেছে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ, পুলিশের নিউজ, হ্যাঁ, থেকে শুরু করে অন্যান্য ভাবে তথ্য সংগ্রহ করে। এবং ওরাও তথ্য সংগ্রহ করেছিল যেমন আঞ্জুমানের মফিদুল ইসলাম থেকে, কবরস্থান থেকে। আবার আরেকটি দল, অবসরপ্রাপ্ত পুলিশের দল, তারাও এই ধরনের তথ্য সংগ্রহ করেছিল, যেগুলো সঙ্গে আমিও বেশ কিছু জায়গায় সরাসরি কথা বলছি। সরাসরি কথা বলে এই যে প্রাপ্ত তথ্য এদের মার্ক অ্যান্ড আর্ট এবং এই দলটার এবং এই পুলিশের অবসরপ্রাপ্ত যারা তাদের এবং আমার সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক, তারা মিলে আমরা এদের তথ্য, আবার এদের কাছ থেকে যে প্রাপ্ত তথ্য, আমাদের নিজেদের পাওয়া তথ্য, এইগুলোকে আবার আমরা যাচাই বাছাই করছি, করে আমরা একটা জায়গায় এসেছি। তো এই 5ই আগস্ট সম্ভবত মার্ক ডটার এবং এই গ্রুপটা, তারা যেহেতু তারা নাম প্রকাশে অনিচ্ছুক এবং তাদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক, সেই কারণে পরিচয়টা বলতে পারছি না, তারা হচ্ছে এই 5ই আগস্ট এটা পাবলিশ করছে পুরো